ম্যাক্সিমাম ভোটারের মধ্যেই একটা আশঙ্কার মেঘ কাজ করে। কল্পনা করুন, আপনি একটা বোতাম টিপলেন, আপনার মনে হলো আপনি আপনার পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছেন, কিন্তু মেশিনের মধ্যে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে একটা অদৃশ্য কোড আপনার সেই অমূল্য রায়টিকে বদলে দিল অন্য কোনো প্রার্থীর নামে। কেউ কি দেখলো? কেউ কি জানলো? আপনি কি নিজেও জানতে পারলেন না? সেফ একটা চিপের কারসাজিতে বদলে গেল আপনার রায়। একটা দেশের সরকার, অনেকে বলেন এটা কেবল সায়েন্স ফিকশনই সম্ভব, আবার অনেকে বলেন না, এটা ভারতীয় গণতন্ত্রের রূঢ় বাস্তব। গত এক দশকে ভারতে যতবারই নির্বাচন সংঘটিত হয়েছে ততবারই একটা শব্দ ঘুরে ফিরে এসছে, ইভিএম হ্যাকিং। বিরোধী দলগুলো বলছে কারচুপি সম্ভব, প্রকারান্তরে নির্বাচন কমিশন বলছে কারচুপি ইম্পসিবল। কিন্তু সত্যটা আসলে কোথায়? আজ আমরা কোনো রাজনৈতিক সস্তা তর্কে যাব না। আজ আমরা কাটাছেঁড়া করব সেই প্রযুক্তির যা দিয়ে কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হয়, দেশের 5 বছরের সরকার নির্বাচিত হয়, তা সে সেন্ট্রাল বা স্টেট যাই হোক। কি আছে ওই নীল সাদা প্লাস্টিকের বক্সে? কিছু আন্তর্জাতিক প্রযুক্তিবিদও ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছেন। আর কেনই বা ভারতের নির্বাচন কমিশন নিরন্তর দাবি করে আসছে আমাদের ইভিএম হিমালয়ের মতো দুর্ভেদ্য? তৈরি হয়ে যান, কারণ আজকের এই ভিডিওটি আপনার ভোট দেওয়ার ধারণাটা কি চিরতরে বদলে দিতে পারে। প্রযুক্তির লড়াই, স্ট্যান্ড অ্যালোন ভার্সেস স্মার্টফোন। ইউরোপের নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড বা জার্মানি এত উন্নত দেশ হওয়া সত্ত্বেও কেন তারা ইভিএম বর্জন করলো? কেনই বা তারা আজও ব্যালট পেপার ধরে বসে আছে? এ ব্যাপারে দায়িত্বশীল দর্শকদের কাছ থেকে মূল্যবান মতামত আশা করছি। উত্তরটা লুকিয়ে আছে প্রযুক্তির ধরনে, তার চরিত্রে। বিদেশের বেশিরভাগ ইভিএম ছিল মূলত কম্পিউটারের মতো, যা কোনো না কোনোভাবে ইন্টারনেটের সাথে যুক্ত থাকতো, আর যেখানে ইন্টারনেট সেখানেই হ্যাকার। কিন্তু ভারতের ইভিএম বা M3 জেনারেশন মেশিনগুলো সম্পূর্ণ ভিন্ন। এদের বলা হয় স্ট্রিক্টলি স্ট্যান্ড অ্যালোন, অর্থাৎ কঠোরভাবে স্বতন্ত্র। আর এখান থেকে স্টার্ট হচ্ছে এই প্রতিবেদনের মেন প্রোগ্রাম, যেটা সম্পূর্ণ বেসড অন টেকনিক্যাল টার্ম। খুব মনোযোগ সহকারে দেখুন যদি পুরো বিষয়টা বুঝতে চান, আদারওয়াইজ আপনি স্কিপও করতে পারেন। আপনি এভাবে ভাবুন, একটা সাধারণ পকেট ক্যালকুলেটর যেটাতে সাধারণ হিসেব নিকেশ করা হয়, সেটা কি আপনার পাশের বাড়ির ওয়াইফাই দিয়ে হ্যাক করা যেতে পারে? উত্তর হলো এক কথায় না। ভারতের ইভিএমে নেই যেগুলো, কোনো ইনপুট পোর্ট নেই, কোনো অপারেটিং সিস্টেম, এমনকি নেই কোনো সকেট যা দিয়ে পেন ড্রাইভ বা আদার ডিভাইস কানেক্ট করা যায়। এর ভেতরে থাকা মাইক্রো কন্ট্রোলারটি তৈরি করে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এই চিপের ভিতরে যে সোর্স কোড থাকে তা চিপের ভিতরে স্থায়ীভাবে সিল করে দেওয়া হয়। একে বলা হয় মাস্কড রম, ROM, রিড অনলি মেমোরি। একবার চিপ তৈরি হয়ে গেলে স্বয়ং নির্মাতার পক্ষেও সেই কোড আর বদলানো সম্ভব নয়। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে একে হ্যাক করা বিজ্ঞানের নিয়মেই অসম্ভব। চলুন তর্কের খাতিরে ধরেই নিলাম প্রযুক্তিগতভাবে চেঞ্জ করা যাবে না, কিন্তু মানুষ তো দুর্নীতিগ্রস্ত হতে পারে, তাই না? স্ট্রং রুম নিয়ে প্রচুর মানুষের মনে একটা ভয় বা আশঙ্কার মেঘ আছে। চলুন তার গভীরে যে বোঝার চেষ্টা করি সেখানে কি আছে। ভোট শেষ হওয়ার পর ওই মেশিনগুলো যখন স্ট্রং রুমে বন্দি থাকে তখন সেখানে কি ঘটে? আসল রহস্য উদ্ঘাটন এখান থেকে স্টার্ট হচ্ছে। আর এখানেই শুরু হয় ভারতের অর্থাৎ নির্বাচন কমিশনের ডাবল লক এবং মাল্টি পার্টি সুরক্ষা ব্যবস্থা। স্ট্রং রুমে একটা মাত্র দরজা থাকে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। আর সেই দরজায় যখন সিল করা হয় তখন সেখানে কেবল নির্বাচন কমিশনের সিল থাকে না, প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী অথবা তাদের এজেন্টরা চাইলে নিজেদের আলাদা সিল সেখানে ব্যবহার করতেও পারেন। একবার ভাবুন তো, 5, 6 কিংবা 7 জন মানুষের আলাদা আলাদা সেল, সেগুলো না ভেঙে কেউ কি ভিতরে ঢুকতে পারবে? এরপর আসে সশস্ত্র পাহারা। এখানে থাকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রথম স্তরে থাকে কেন্দ্রীয় বাহিনী,
সিএপিএফ, যাদের স্থানীয় রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় এবং তৃতীয় স্তরে থাকে রাজ্য পুলিশ। কিন্তু আসল চমকটা এখানেই শেষ নয়। স্ট্রং রুমের বাইরে প্রতিটি রাজনৈতিক দলের জন্য তাঁবু খাটানোর অনুমতি থাকে। তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে স্ট্রং রুমের দরজার লাইভ ফিড সরাসরি দেখতে পান। এখন ভাবুন, যদি কেউ দাবি করে রাতে ইভিএম বদলানো হয়েছে, তাহলে তাকে এই ডজন ডজন সিসিটিভি ক্যামেরা, 3 স্তরের সশস্ত্র বাহিনী এবং রাজনৈতিক এজেন্টদের নজর সব কিছু এড়িয়ে এই কাজটি করতে হবে। কিন্তু প্রশ্ন ওঠে, যদি সর্ষের মধ্যেই ভূত থাকে, যদি কোনো ভারপ্রাপ্ত অফিসার নিজেই দুর্নীতিগ্রস্ত হন? ঠিক এখানে নির্বাচন কমিশনের নিয়ম বলছে, কাউকে কখনোই একক দায়িত্ব দেওয়া হয় না। কোনো ফাইল সই করতে হলেও অন্তত 2 জন উচ্চপদস্থ অফিসারের উপস্থিতি থাকা বাধ্যতামূলক। অর্থাৎ একজন নয়, একাধিক স্তর পেরিয়ে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয়। এবার আসছে গাণিতিক নিরাপত্তায়। হ্যাকিং করতে গেলে একজন হ্যাকারকে আগে থেকে জানতে হবে সে কোন মেশিনটি হ্যাক করতে চাইছে। ভারতের ইভিএম ব্যবস্থায় এই তথ্যটি সবচেয়ে বড় গোপন বিষয়। একে বলা হয় 2 স্টেজ র্যান্ডমাইজেশন। নির্বাচন স্টার্ট হওয়ার কয়েক সপ্তাহ আগে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে র্যান্ডমলি ঠিক করা হয় কোন জেলায় কোন মেশিন যাবে। এখানে একটা উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরুন ABC 3টি মেশিন। কেউ জানে না এ মেশিনটি কলকাতায় যাবে নাকি মালদায়, বি মেশিনটি নদিয়ায় না বর্ধমানে। এরপর জেলা স্তরে পৌঁছে আবার র্যান্ডমাইজেশন হয়। সেখানে ঠিক হয় কোন বিধানসভা কেন্দ্রে কোন মেশিন যাবে। এই গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকেন এবং তারা লটারির মতো ইভিএম মেশিনের নাম্বারগুলো বেছে নেন। এখন প্রশ্ন হলো, একজন হ্যাকারের পক্ষে কয়েক মাস আগে থেকেই এটা কি জানা সম্ভব যে কোন মেশিনটি সে হ্যাক করবে এবং সেই মেশিনটি কোনো নির্দিষ্ট প্রার্থীর বুথেই পড়বে? অঙ্কের হিসাবে এই সম্ভাবনা প্রায় অসম্ভব। কারণ হ্যাকার যদি 10,000 মেশিন হ্যাক করে রাখে আর তার মধ্যে মাত্র 1টি মেশিন যদি নির্দিষ্ট বুথে পড়ে, তবে বড় কোনো কারচুপি করা সম্ভব নয়। চিরকুটের লড়াই এবং সুপ্রিম কোর্টের রায়। এবার আসি সবচেয়ে বড় তর্কের জায়গায়। আপনারা হয়তো ভিভিপ্যাট মেশিনের নাম শুনে থাকবেন, তো আমি এখন সেই জায়গায় আসছি। ভিভিপ্যাট বা ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রায়াল। 2013 সালের আগে কেবল ইভিএম মেশিন ছিল, অর্থাৎ কোনো ভিভিপ্যাট মেশিন ছিল না, অর্থাৎ কোনো কাগজে হিসাব থাকতো না। কিন্তু জনস্বার্থ মামলার পর নির্বাচন কমিশন ভোটের স্বচ্ছতার স্বার্থে ভিভিপ্যাট ব্যবস্থা চালু করে। আপনি যখন বোতাম টিপবেন, আপনার চোখের সামনে একটি কাগজের স্লিপ 7 সেকেন্ডের জন্য ভেসে উঠবে। এখানেই শুরু হয় ভোটারদের মেন সন্দেহ। আমি তো কাগজ দেখলাম, কিন্তু ওটা কি বাক্সে সঠিকভাবে পড়লো নাকি ভিতরে কোডিং করে ওটা বদলে গেল? এই কোশ্চেনগুলোর উত্তর খুঁজতেই মাঠে নামে ভারতের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি বিধানসভা কেন্দ্রের অন্তত 5টি র্যান্ডম বুথের ভিভিপ্যাট স্লিপ গুনে ইভিএম রেজাল্টের সাথে মিলিয়ে দেখা হয় যে সেগুলো সঠিকভাবে মিলছে কিনা, নাকি কোথাও কোনো গরমিল আছে। কোথাও কোনো কারচুপি হয়ে থাকলে এই পদ্ধতির মাধ্যমে সেটা সহজেই ধরা পড়ে যাবে। আজ পর্যন্ত ভারতে কয়েক হাজার বার এই ভিভিপ্যাট মেলানোর কাজ হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী হাতে গোনা 2-1টি প্রযুক্তিগত ত্রুটি ছাড়া ডিজিটাল ভোট এবং কাগজে ভোটের মধ্যে কোনো অমিল খুঁজে পাওয়া যায়নি। এগুলো সবই সরকার বা নির্বাচন কমিশনের ব্যাখ্যা। এই ব্যাখ্যা আমি দিচ্ছি না। কিন্তু বিতর্ক এখানেই শেষ নয়। সমালোচকরা প্রশ্ন তোলেন, কেবল 5টি বুথ কেন, 100% ভিভিপ্যাট কেন গুনে দেখা হবে না? এই দাবিকে ঘিরে রাজনৈতিক মহলে আজও বিতর্ক তুঙ্গে। কারণ প্রশ্নটা খুবই জটিল। যদি সব ভিভিপ্যাট স্লিপ গণনা করতে হয়, সেক্ষেত্রে ইভিএম থাকার সার্থকতা কোথায়? আর যদি গোনা হয়, তবে মানুষের মনে এই সন্দেহ থাকবেই বা কেন? কারণ ডার্ক ওয়েব এবং মুকুল থিওরি। আমরা কি তবে পুরোপুরি নিশ্চিত থাকতে পারি? কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন ইভিএমে হ্যাক করা না গেলেও এর সাপ্লাই চেন অর্থাৎ উৎপাদনের পথে কারচুপি করা সম্ভব।
যেমন ধরুন, যদি তৈরির সময় চিপের ভিতরে একটি ট্রোজান হর্স, কম্পিউটারের ভাষায় যাকে বলা হয় ম্যালওয়্যার, অর্থাৎ ভাইরাস, যা লুকোনো কোড ঢুকিয়ে দেওয়া হয়, একে বলা হয় ম্যানুফ্যাকচারিং লেভেল কারচুপি। শুনতে ভয়ঙ্কর, তাই না? কিন্তু এর বিপরীতেও আছে কিছু সলিড লজিক। ভারতের ইভিএম তৈরির সময় কোডটি আগে কম্পাইল করা হয়, যদিও এটা কম্পিউটার সফটওয়্যার টার্মস, আপনারা হয়তো সবাই এটা বুঝতে পারবেন না। তো যাই হোক, এবং সেই সোর্স কোড জনসমক্ষে কখনোই আনা হয় না। এটা তৈরি হয় একটি অত্যন্ত সুরক্ষিত ডিরেক্টরেটের ভিতরে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি আসে ভোট শুরু হওয়ার ঠিক আগে। সকাল 6টা, প্রিসাইডিং অফিসার সকল এজেন্টদের সামনে একটি মক পোল অথবা মহড়া ভোট করেন। প্রতিটি দল অন্তত 50টি করে ভোট দিয়ে নিজের চোখে দেখে নেয় মেশিনটি সঠিকভাবে কাজ করছে কিনা। এখন ভাবুন, যদি চিপের ভেতরে কোনো লুকোনো কারচুপি থাকে, তবে সেটা এই মহড়া ভোটেই ধরা পড়ে যাওয়ার কথা। অর্থাৎ শেষ মুহূর্তেও মেশিনটিকে যাচাই করার একটা বাস্তবসম্মত পরীক্ষা অবশ্যই করা হয়। এবার আসছি উপসংহারে। বিজ্ঞান ভার্সেস বিশ্বাস। ভারতের নির্বাচন কমিশন দাবি করে ব্যালট পেপারের যুগে বুথ দখল আর জাল ভোট দেওয়া অনেক সহজ ছিল। ইভিএম এবং ভিভিপ্যাট আসার পর সেই ভোট জালিয়াতি হয়তো অনেকটাই বন্ধ করা গেছে। এখন আমি বলবো, প্রকারান্তরে হয়তো ভোট লুটের অন্য কোনো পথ বেছে নেওয়া হয়েছে, কেননা খলদের ছলের অভাব হয় না। প্রযুক্তিগতভাবে ভারতীয় ইভিএম একটি লৌহ বর্মের মতো, কিন্তু একটা কথা আমাদের ভুললে চলবে না, গণতন্ত্র কেবল ইলেকট্রনিক্স পালস বা চিপের উপর ভর করে চলে না। গণতন্ত্র টিকে থাকে জনগণ রাষ্ট্রযন্ত্রের বিশ্বাসের উপর। যদি দেশের অর্ধেক মানুষের মনে সন্দেহ থাকে, তবে এই মেশিন 100% হ্যাক প্রুফ হলেও সেটা গণতন্ত্রের জন্য কোনোভাবেই শুভ নয়। হয়তো আগামী নির্বাচনে আরও স্বচ্ছতা আসবে, হয়তো ভিভিপ্যাট গণনার হার আরও বাড়বে, কিন্তু দিন শেষে আপনার একটা ভোটই নির্ধারণ করবে ভারতের আগামী 5 বছরের পথ চলা। অতএব সন্দেহ থাকুক বা না থাকুক, ভোট কেন্দ্রে যান এবং আপনার অধিকার প্রয়োগ করুন। তথ্য জেনে সিদ্ধান্ত নিন। আপনার কি মনে হয়, ইভিএম কি ডিজিটাল ইন্ডিয়ার গর্ব, নাকি এটি একটি প্রশ্ন চিহ্ন? ব্যালট পেপারে ফিরে যাওয়া কি সমাধান, নাকি ইভিএমকে আরও স্বচ্ছ করা উচিত? যদি মনে করেন, তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই ইনভেস্টিগেশনে আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।